নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি খবরিলাল পায়েল। 2024-এর পর যেমন নতুন বছর আসছে তেমনই কিন্তু আসছে অনেক নতুন নতুন নিয়ম। সেই নিয়মগুলির মধ্যে একটি নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার একটি নোটিফিকেশন জারি করলো, যেখানে বলা আছে যে পরের বছর থেকে 25শে জুন এই নির্দিষ্ট তারিখটিকে একটি নির্দিষ্ট দিনের জন্য পালন করা হবে। কি সেই দিন? সংবিধানের হত্যা দিবস। অর্থাৎ 25শে জুনকে পালন করা হবে সংবিধানের হত্যা দিবস হিসেবে। কিন্তু কেন? তাহলে সংবিধান আর 25শে জুন এই দুয়ের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে। কি সেই কানেকশন? সালটা যদি হয় 1975, তাহলে 25শে জুন এই দিনটি আজকের মতো এতটা সাধারণ হবে না। কারণ 1975 সালে 25শে জুন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই নির্দিষ্ট সালের 25শে জুন ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন ন্যাশনাল ইমার্জেন্সি, জরুরিকালীন অবস্থা। যার পর তো অনেক বিতর্ক হয় এবং সেই বিতর্ক হঠাৎ করে উঠে আসছে আজকের দিনে, যেখানে 2025 সালে আমরা দাঁড়িয়ে পালন করব সংবিধানের হত্যা দিবস। কেন্দ্রীয় সরকার তাহলে কেন এই নোটিফিকেশন জারি করলো? আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমাদের মনে উঠবে যে ইমার্জেন্সি ঘোষণা হওয়ার পর কি এমন হয়েছিল যার জন্য দিনটিকে হত্যা দিবস এবং সংবিধানের হত্যা দিবস হিসেবে গণ্য করতে হয়? কিংবা আরও একটি প্রশ্ন যা আমার মনে আসছে, বিজেপির তরফ থেকে সরকার তো এই প্রথমবার গড়ল না, এর আগেও দুটো টার্মে বিজেপি ছিল ক্ষমতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি দেশ শাসন করেছেন। তাহলে তখন কেন এই ইস্যু তিনি উঠে আসেনি, কিংবা এই ইস্যু তিনি তুলে আনেননি ভারতবাসীর সম্মুখে? আজ 49 বছর পর হঠাৎ করে এই ঘটনা, এমার্জেন্সির ঘটনা তুলে এনে নাড়াচাড়া করা হচ্ছে। সেই বিষয়ে আসছি, কিন্তু তার আগে বলে রাখি যে জরুরিকালীন অবস্থা ঘোষণা করার পর কি হয়েছিল। আপনারা সকলেই জানেন যে একটি দেশে যখন আপৎকালীন অবস্থা কিংবা এমার্জেন্সি যখন ঘোষণা করা হয়, তারপর কিন্তু সারা ভারতবর্ষে শুরু হয় রাষ্ট্রপতি শাসন। অর্থাৎ যে কোনো রাজ্যে, যে কোনো প্রান্তে দেশের রাষ্ট্রপতি শাসন শুরু হয়। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন ঘোষণা করলেন, তারপর তিনি যেই কাজটা করেছিলেন, আমাদের ভারতীয় সংবিধানে একটি আর্টিকেল আছে, আর্টিকেল 19A, যেখানে বলা হয় সাধারণ মানুষের মানবিক অধিকারের কথা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রেসের স্বাধীনতার কথা, যা খর্ব করে দেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং মনে করা হয় যে একটি দেশে যখন জরুরিকালীন অবস্থা ঘোষণা হয়, তারপরে নানান তর্ক বিতর্ক উঠে আসে এবং সাধারণ মানুষের অনেক অভাব অভিযোগ তৈরি হয়। সেই অভাব অভিযোগের জন্য সাধারণ মানুষের মুখ বন্ধ করতে হলে সবচেয়ে বড় পদক্ষেপ যেটা, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা। কারণ মনে করা হয় যে অর্ধেকের চেয়ে বেশি মানুষের কণ্ঠরোধ হয়ে যায় যদি একবার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা যায়, যেটাই করেছিলেন ইন্দিরা গান্ধী। তিনি জরুরিকালীন অবস্থা ঘোষণার পরেই খর্ব করেন আর্টিকেল 19A, যেখানে কথা বলা হয়েছে প্রেসের স্বাধীনতার। তিনি সেই প্রেসের স্বাধীনতা ছিনিয়ে নেন এবং আমরা দেখেছি বিভিন্ন পত্র, সংবাদপত্র কিংবা রেডিও, অল ইন্ডিয়া রেডিও, সব জায়গাতে কিন্তু কংগ্রেসের সরকার একটা আধিপত্য তৈরি করে এবং তাদের পারমিশন ছাড়া কোনো কিছু, কোনো অ্যানালিসিস হোক কিংবা পলিটিক্যাল কোনো কিছুই প্রকাশ করতে পারতো না কোনো সংবাদপত্র এবং রেডিও সংস্থাগুলি। তারাই কন্ট্রোল করতো সব কিছু, কোন প্রোগ্রাম যাবে, কিভাবে লেখা হবে। তাই প্রেসের কণ্ঠরোধ করা এবং সাধারণ মানুষের কণ্ঠরোধ করা এই ইমার্জেন্সির সবচেয়ে খারাপ দিক ছিল এবং কালো অধ্যায় ছিল, যা এখনও অবধি ভুলতে পারেনি সাধারণ মানুষ। আরও রীতিমতো হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ ভারতবাসীদের। কারণ ধরুন একটি দৈনন্দিন জীবনযাপন করছেন আপনি, একটি সাধারণ আপনি বাজারে যাবেন, বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরোলেন, কিন্তু যদি সেন্ট্রাল ফোর্স সেই সময় চায় আপনাকে তল্লাশি করতে, আপনার ব্যাগে কী রয়েছে দেখার জন্য, আপনার পকেটে কী রয়েছে দেখার জন্য, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। উইদাউট এনি সার্চ ওয়ারেন্ট তারা যে কোনো জায়গায় তল্লাশি চালানো, মানুষের হয়রানির শিকার, এই সমস্ত কালো অধ্যায় গেছে 1975-এর পর। তাই আজকের দিনে বিজেপি সরকারের এমন নোটিফিকেশন জারির কারণ হিসেবে দেখা হচ্ছে সেই সমস্ত ভারতবাসীর ক্ষোভ, অভাব, অভিযোগ, সেগুলোকে আবার নতুন করে উস্কে দেওয়া এবং সেই সব কিছু আবার যাতে মাথাচাড়া দিয়ে ওঠে
কারণ কংগ্রেস কিন্তু এখন মাথাচাড়া দিয়ে উঠছে, যেটা বিজেপির মাথা ব্যথার প্রথম কারণ। কিভাবে? এতদিন কংগ্রেস সরকার মনে করা হচ্ছিল যে শুয়েই পড়েছে, কারণ তাদের কোনো রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছিল কংগ্রেসের পারফরমেন্স। কিন্তু হঠাৎ করে 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখলে আমরা দেখতে পাবো যে কংগ্রেস হয়তো একেবারে উঠে দাঁড়ায়নি, কিন্তু উঠে বসেছে, যেটা বিজেপি সরকার কিছুতেই মেনে নিতে পারছে না। এবং তাদের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের এই উন্নতি, যার জন্য এখন 49 বছর পর হঠাৎ করে সেই সেন্টিমেন্টটাকে, যারা ওই সময় দাঁড়িয়ে ওই জরুরি অবস্থা ঘোষণা হওয়ার পর ওই যে হয়রানিটার শিকার যেই সমস্ত মানুষ, তাদেরকে রীতিমতো আবার যাতে তাদের মধ্যে ক্ষোভটা উগরে দেওয়া যায়, সেই সেন্টিমেন্টটাকে উস্কে দেওয়া যায়, তার কিন্তু রীতিমতো চেষ্টা বলা যেতে পারে। আরও একটি কারণ রয়েছে হঠাৎ সংবিধান নিয়ে মাথা ব্যথা হওয়ার বিজেপি সরকারের। কারণ 2024-এর লোকসভার নির্বাচনী প্রচার আমরা সকলেই দেখেছি, অভিনব পদ্ধতিতে প্রচার সেরেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তার মধ্যে একটি অভিনব পন্থা গ্রহণ করেছিলেন রাহুল গান্ধী। আমরা দেখেছি রাহুল গান্ধী যেখানে যেখানে সভা রেখেছিলেন সব জায়গাতে তিনি একটি সংবিধানের বই ক্যারি করতেন এবং সেখানে উঠে বলতেন যে সংবিধান খতরে মে হ্যায়। সংসদ ভবনেরও প্রথম বক্তৃতাতে আমরা দেখেছি সেই সংবিধানের বই ক্যারি করতে রাহুল গান্ধীকে। এবং এই যে সংবিধান নিয়ে যে প্রচার তিনি চালিয়েছিলেন, যে ক্যাম্পেইনগুলো তিনি করেছিলেন, সেটা থেকে কিন্তু মারাত্মক ফলাফল পেয়েছে কংগ্রেস। এবং এমনও মনে করা হয়, বিশেষজ্ঞ মহল মনে করেন, উত্তরপ্রদেশে বিজেপির এত খারাপ ফল হওয়ার প্রধান কারণ হচ্ছে রাহুল গান্ধীর ম্যানিপুলেশন। তিনি সেই সংবিধানের বই নিয়ে যেভাবে সাধারণ মানুষের মনে ঢুকিয়েছেন যে বিজেপি সরকার রীতিমতো সংবিধানকে হত্যা করছেন, সংবিধান বিপদে রয়েছে, এই ধারণাটা তিনি ঢুকিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের মাথায়, এমনই কিন্তু মনে করা হচ্ছে। তাই এবার বিজেপি সরকার আবারও সেই সংবিধানকে টানাটানি করে রাহুল গান্ধীর সেই প্রচারের কাউন্টার দিচ্ছেন, অর্থাৎ সংবিধানের ক্যাম্পেইনের এটা পাল্টা ক্যাম্পেইন করছে বিজেপি সরকার, যেটা মনে করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞ মহল যেটা মনে করছে, বিজেপি সরকারের এই টোপ, এই ট্যাকটিক কতটা কাজে দেবে। তাই আমার বিশ্লেষণ অনুযায়ী যারা এই 1975 সালে এই জরুরি অবস্থাটাকে দেখেছেন কাছ থেকে এবং এর হয়রানিগুলো অনুভব করেছেন, তাদের বেশিরভাগ জনের বয়স এখন 60-এর কোটাতে। তাই তারা কি এখন অ্যাক্টিভ ভোটার, কিংবা এখন যারা অ্যাক্টিভ ভোটার কিংবা যুব যারা রয়েছে, যারা পরবর্তীকালে সমাজটাকে লিড করবে, তারা কি সেই সময়কার সেই হয়রানির অনুভবটা কেমন ছিল সেটা ফিল করবে, কিংবা তাদের কাছে কি অতটা প্রাসঙ্গিক হবে সেই সেন্টিমেন্টটাকে আবার উস্কে দেওয়া, তাদের ক্ষেত্রে কি সম্ভব হবে? আর যাদের ক্ষেত্রে সম্ভব হবে, এই যে বললাম 60-এর কোটাতে থাকবে তাদের বয়স, তারা কতটা এর প্রতিক্রিয়া জানাতে পারবেন, কিংবা প্রতিক্রিয়া জানানোর মতো কতটা তাদের শারীরিক কিংবা মানসিক অবস্থা থাকবে, সেই দিকেও কিন্তু একটা নজর ফেলা উচিত বলে আমি মনে করছি। এবং এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো বিষয় নয় যে কংগ্রেস এবার মাথা তুলে দাঁড়াচ্ছে, বিজেপির ভোট ব্যাংকে কিন্তু যথেষ্ট খারাপ হাল। সেক্ষেত্রে বিজেপির এইসব ম্যানিপুলেশন এটা কতটা লোকে নেবে। আর যদি যুব সমাজের কাছে এমার্জেন্সি চলাকালীন সেই সময়কার অত্যাচারের কথা তুলে আনতে হয়, তাহলে হয় কাউকে বলতে হবে, আর না হলে অডিও ভিজুয়ালি সেটাকে দেখাতে হবে। এছাড়া কিন্তু ওই হয়রানিকে এখন অনুভব করা সম্ভব নয়। আর সেটা করতে গেলে অবশ্যই হয় ফিল্ম, নয় ডকুমেন্টারি, ওটিটি, বিভিন্ন জায়গায় নতুন নতুন জিনিসপত্র অডিও ভিজুয়ালি সব কিছু প্রেজেন্ট করতে হবে। যেমনটা আমরা আগে দেখেছি যে বিজেপি দলের তরফ থেকে এমন অনেক সিনেমা, মুভি, ডকুমেন্টারি করার চেষ্টা হয়েছে, কিন্তু সেখান থেকে জনগণের মত কতটা ঘোরাতে পেরেছে তারা, সেই বিষয়ে আমার সংশয় রয়েছে। এমনটাও কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল যে বিজেপির এই নতুন টোপ কতটা কাজে দেবে এবং কতটা জনগণ সেই সময়কার জরুরিকালীন অবস্থার অত্যাচারের কথা মনে রাখবে এবং সেই সেন্টিমেন্ট কতটা নিজেরা উস্কে আবার কংগ্রেসের বিরুদ্ধে তারা কথা বলবে, সেই দিকেই এখন কিন্তু তাকিয়ে রয়েছে সমগ্র রাজনৈতিক মহল। তাই আপনারাও চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।